বরং আমি ছাত্রদলকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য যতগুলো অধিকার আদায়ের আন্দোলন করেছি, অন্যায়ের প্রতিবাদ করে আন্দোলন করেছি, ছাত্রদল এত বড় সংগঠন হয়ে তারা সেটা করতে পারে নাই। আমরা দেখিয়েছি যে ছাত্রলীগ মেরেও ফেলে মারতে মারতে, তারপরেও কিভাবে এসে এইখানে ছাত্রলীগের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা সামাজিক চুক্তি করে যে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সাংগঠনিক কমিটি, সাংগঠনিক সরাসরি সংগঠনের ব্যানারে কোনো কার্যক্রম করা যাবে না। নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। সংঘাত সহিংসতা তৈরি করে এবারে মারামারি হইলো, মাথা ফাটাফাটি, আহত নিহত, এবার ডাকসুর বন্ধ পরিবেশ নয়। এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্যই মূলত ছাত্রদলের এই সময়ের কমিটি দেওয়া এবং যে গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে যে সংগঠনটি আছে তার কিছু নেতাকর্মীরা এই ধরনের কাজটা তারা করেছে, যেটা আমরা পূর্বে থেকেই বলে আসছি। যারা ক্ষমতায় থাকে, যারা ক্ষমতায় আসবে বলে মনে করে, তাদের জনপ্রিয়তা না থাকলে তারা আসলে ছাত্র সংসদ চায় না। ঠিক এখন সেটাই ঘটছে। তবে আমি আমার জায়গা থেকে মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বড় শক্তি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখন ঐক্যবদ্ধ, যে কোনো ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত। তারা ছাত্র সংসদ নির্বাচন চায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ রূপরেখা কী হবে, বিশ্ববিদ্যালয় কীভাবে চলবে, ছাত্র রাজনীতি কীভাবে ফাংশন করবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিভাবে সামনের দিনে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবে, এইটার সিদ্ধান্ত হবে ডাকসুর ভিতর দিয়ে। সুতরাং আমি সব ছাত্রছাত্রী ভাই বোনদের প্রতি আহ্বান জানাবো, আপনারা চোখ খোলা রাখবেন, কারো উস্কানিতে পা দিয়ে কোনো সহিংস ঘটনায় যাবেন না। এই যে অনেক লড়াই করে, সংগ্রাম করে, অনশন অবস্থান প্রতিবাদ করে আপনাদেরকে সাথে করে নিয়ে এসে আপনাদের হাতে এখন যে শক্তিটা আমরা এনে দিয়েছি, ডাকসুতে দাঁড়ানো এবং ডাকসুতে ভোট দেওয়ার শক্তি, এই শক্তিটা আপনারা কাজে লাগান। আপনারা ব্যালটে ভোট দিয়ে সেটা কাজে লাগান, আপনারা প্রার্থী হয়ে আপনারা জিতে এসে সেটাকে কাজে লাগান। ছাত্রদল সভাপতি সেক্রেটারি অভিযোগ করেছে, সবচেয়ে বড় অভিযোগ আপনার বিরুদ্ধে, আপনি গুপ্ত রাজনীতিকে সমর্থন করছেন। গতকাল বৈঠকে এই বিষয়ে আপনার মন্তব্য আছে। যখন ছাত্রদলের ডাকসু বানচালের ষড়যন্ত্র আমি পাবলিকের কাছে ফাঁস করে দিলাম, শিক্ষার্থীদের কাছে ফাঁস করে দিলাম, তখন তারা আমার পিছনে লাগলো আমি গুপ্ত রাজনীতি সমর্থন করি। ভাই দেখেন, 2018 সাল থেকে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, ডাকসু নির্বাচন, 19 সালের বেশম গণরুমের বিরুদ্ধে প্রতিবাদ, শিক্ষার্থীদের আবাসন, শতভাগ আবাসনের জন্য আন্দোলন, জাতীয় নির্বাচনের সময় ভোটাধিকারের জন্য আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য, অভ্যুত্থান পরবর্তী সময়ে চাকরির আবেদন ফি 200 টাকা করা, সেটার জন্য আন্দোলন, পিএসসি সংস্কার আন্দোলন, সর্বশেষ ডাকসু নির্বাচনের জন্য আন্দোলন। আমি তো প্রত্যেকটা আন্দোলন সংগ্রামী করেছি। আমি কি গুপ্ত থেকে করেছি? বরং আমি ছাত্রদলকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য যতগুলো অধিকার আদায়ের আন্দোলন করেছি, অন্যায়ের প্রতিবাদ করে আন্দোলন করেছি, ছাত্রদল এত বড় সংগঠন হয়ে তারা সেটা করতে পারে নাই। তাদের ব্যর্থতা ঢাকার জন্যই তারা এই ট্যাগ দিয়েছে আমার। মিডিয়ার ভাইরা তো এখানে আসেন। আমি দুইবার জেল খেটেছি, 6 মাস 7 মাস সলিটারি কনফাইনমেন্টে ছিলাম। এরপরে কি আমি বিশ্ববিদ্যালয় থেকে নাই হয়ে গেছি? এই বিনিয়ামিন মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে উন্মুক্তভাবে বুকের পাটা উঁচু করে আবারও শিক্ষার্থীদের জন্য আমি ধরে গেছি, কাজ করতেছি। আপনারা কি দেখেছেন কখনো যে একবার বিশ্ববিদ্যালয়ে এসে মায়ের খেয়ে কেলায়ে 1 বছর আর খবর নাই? এরকম পরিস্থিতি আমাদের কখনো হয়েছে? আমরা মার খেয়েছি এই টিএসসিতে, গণস্বাস্থ্যনগর হাসপাতালে চিকিৎসা নিয়ে এসে আবার সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল থেকে সরাসরি এই ক্যাম্পাসে এসে আমরা প্রতিবাদ করেছি, ফুলপুরির নির্যাতনের প্রতিবাদ করেছি, প্রক্টর স্যারের সাথে গিয়ে বিচার দিয়েছি, অভিযোগ জানিয়েছি, প্রতিবাদ করেছি। আমরা হলাম সেই অপ্রতিরোধ আপোষহীন সেই তরুণরা, যারা 18 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে এই 24 সালের গণ অভ্যুত্থান পর্যন্ত যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট রচনা করি এই দেশের তরুণদেরকে আপোষহীন হতে অনুপ্রেরণা জুগিয়েছি। তরুণদের ভিতরে, এই দেশের মানুষের ভিতরে বিপ্লবের যে আগুন, বিপ্লবের যে জাগরণ, সেটা আমরা তৈরি করেছি। আমরা দেখিয়েছি যে ছাত্রলীগ মেরেও ফেলে মারতে মারতে, তারপরেও কিভাবে এসে এইখানে ছাত্রলীগের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হয় আমরা শিখিয়েছি। আমরা বলেছি যে যদি আমাদেরকে শাহাদত বরণ করতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা শাহাদত বরণ করবো, কিন্তু এই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন থেকে আমাদেরকে কেউ হটাতে পারবে না। আমরা তো সেটা মুখে বক্তব্য দিয়ে তো চলে যাইনি।
আমরা সেটা করে দেখাইছি। আচ্ছা ভাই, অল্পতে বলবেন আপনাদের হল রাজনীতি নিয়ে আপনাদের সিদ্ধান্ত কি মতামত? এর সাথে একটু যুক্ত করি, গতকালকে যে আপনাদের বৈঠক হলো সেই বৈঠকে একটা অংশ ওয়ার্কআউট করেছে, আর একটা অংশ বলেছে যে তাদের ওয়ার্কআউট আসলে যায় আসে না। আপনারা আর একটা সংগঠন, আপনাদের এই দুই গ্রুপের এই প্রতিক্রিয়া আপনাদের কি থাকবে, কি বক্তব্য? অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা সামাজিক চুক্তি করে যে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সাংগঠনিক কমিটি, সরাসরি সংগঠনের ব্যানারে কোনো কার্যক্রম করা যাবে না, রাজনীতি করা যাবে না। আমরা সেটার পক্ষে, আমরা সেই সামাজিক চুক্তিকে সাধুবাদ জানাই, ওয়েলকাম করি। কিন্তু ছাত্রদল সেটাকে ভায়োলেট করেছে, ডাকসুকে বানচাল করার জন্য। এটা ছিল তাদের একটা ষড়যন্ত্র। আর আপনি যে প্রশ্ন করলেন যে গতকালকে অনেক ছাত্র সংগঠন তারা ওয়াকআউট করেছে এবং অনেক ছাত্র সংগঠন তারা সেই অনুষ্ঠানে ছিলেন। আমাদের জায়গা থেকে আমাদের যে বক্তব্য, এই ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রামে যারাই ভূমিকা রেখেছে, যারাই অবদান রেখেছে, আমরা রাজনৈতিক স্বার্থের কারণে, ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থের কারণে আমরা কাউকে বলবো না যে আপনারা ক্যাম্পাস থেকে বের হয়ে চলে যান, তলবিতল্পা ঘটিয়ে আমরা একাই রাজনীতি করবো। আমরা মনে করি যে অভ্যুত্থান পরবর্তী সময়ে যে ছাত্ররা, সংগঠন, ব্যক্তি, গ্রুপ যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, এই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যারা ধারণ করেন, 24-এর অভ্যুত্থানকে যারা ধারণ করেন, অবশ্যই তারা শিক্ষার্থীরা যেইভাবে করে চায়, শিক্ষার্থীরা যেভাবে করে প্রত্যাশা করে, আকাঙ্ক্ষা রাখে, সেভাবে করেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক প্রতিযোগিতা করবে, মেধাভিত্তিক প্রতিযোগিতা করবে, সৃজনশীল কাজের ভিতর দিয়ে তারা শিক্ষার্থীদের প্রতিযোগিতা করবে, অধিকার আদায়ের আন্দোলনের ভিতর দিয়ে শিক্ষার্থীদের পাশে থাকবে। আমরা সেটাই প্রস্তাব করি, আমরা সেটাই কামনা করি। আচ্ছা ভাই, সর্বশেষ যে ডাকসু নির্বাচন হয়েছিল সেখান থেকে ছাত্র অধিকার পরিষদই জয়লাভ করেছিল এবং ভিপি নিয়েও সেখানে সর্বশেষ ভিপি। আপনাদের কি সেই গ্রহণযোগ্যতা কিংবা জনপ্রিয়তা এখনো আছে কিনা? এবারের নির্বাচন নিয়ে আপনারা কতটা আশাবাদী? আমি মনে করি যে সেই সময়ের চেয়ে আমাদের জনপ্রিয়তা এখন আরো অনেক বেশি। কারণ তখন শিক্ষার্থীদের কাছে আমাদের কমিটমেন্ট ছিল আমরা এই বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদ মুক্ত করব এবং এই বিশ্ববিদ্যালয়কে একটা একাডেমিক বিশ্ববিদ্যালয়, গবেষণা বিশ্ববিদ্যালয় করব, উন্নত করব। আমাদের কমিটমেন্টের একটা অংশ আমরা কিন্তু সফল করেছি, ফ্যাসিবাদ মুক্ত করেছি। আমরা কিন্তু অর্ধেক জায়গায় সফল, এবং বাকি যে অর্ধেক সফলতা আমরা এখন মনে করি যে শিক্ষার্থীরা আমাদেরকে আবারও যদি সুযোগ দেয়, আমরা সেই বাকি অর্ধেক সফলতা আমরা শিক্ষার্থীদেরকে এনে দেবো। আমরা গাল গল্প, কাল্পনিক থিসিস, হাইপোথিসিস নিয়ে শিক্ষার্থীদের সামনে উপস্থিত হই। আমরা আমাদের এই পুরো রাজনৈতিক জীবনে যা করেছি সেটাই শিক্ষার্থীদের কাছে বলতেছি, যেটা পেরেছি এবং যেটা পারবো সেটাই বলতেছি। আমরা কোনো কাল্পনিক কথা বলতেছি না, অবাস্তব কথা বলতেছি। এই প্যানেলের নামই আমরা দিয়েছি ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ, এবং যে মোটো নিয়ে আমরা আগাচ্ছি, নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। আমাদের যে মূল উদ্দেশ্যগুলো থাকবে এই ডাকসুর ভিতর দিয়ে মোটা দাগে, যে এই বিশ্ববিদ্যালয়ে নতুন করে আর যেন পেশিশক্তি এবং কালো টাকার রাজনীতি ফিরে না আসে, এজন্য ডাকসুকে ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা এবং এই ডাকসু থাকতেই আরেকটা ডাকসুর আয়োজন করা। দ্বিতীয় নম্বরে, আমরা যেই সমস্যাটাকে মাদার অফ অল ক্রাইসিস বা অল প্রবলেম হিসেবে আখ্যায়িত করেছি, সেটা হচ্ছে যে আবাসন সংকট। 1 বেড 1 স্টুডেন্ট, 1 বেড 1 টেবিল, এই যে শিক্ষার্থীদের দাবি, এইটা হবে আমাদের অন্যতম একটা টার্গেট, শতভাগ আবাসন। এবং এইটা বাস্তবায়ন করার জন্য আমরা শুরুতেই যে কাজটা করতে চাই, প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের যে শিক্ষার্থীরা যারা এখন আবাসন পান নাই, তাদের আবাসনের ব্যবস্থা করা, তার আগ পর্যন্ত তাদেরকে আবাসন বৃত্তি দেওয়া। এবং এরপরে আমরা যে সমস্যাটিকে আইডেন্টিফাই করেছি, সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবারের সমস্যা। পুষ্টিসম্মত খাবার বিশ্ববিদ্যালয় সরবরাহ করতে পারে না, সেক্ষেত্রে ভর্তুকির প্রয়োজন হলে ভর্তুকি দিয়ে পুষ্টিসম্মত ভালো খাবার শিক্ষার্থীরা যেন পান। এবং এর বাইরে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরে এখন আমাদেরকে শুনতে হয় যে বেকার হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে, এবং আমরা উন্নত প্রতিষ্ঠান বা সরকারের জায়গা থেকে শুনি যে তারা যোগ্য লোক পায় না। মানে কি, এখানে একাডেমিয়া ইন্ডাস্ট্রি রিলেশনশিপটা নাই। বিশ্বে এবং বাংলাদেশের সরকার বিভিন্ন জায়গার উন্নত প্রতিষ্ঠান তাদের সাথে আলোচনা করে সেখান থেকে কথা বলে সেভাবে করে সিলেবাস তৈরি করা, সেভাবে করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে গড়ে তোলা, যেন পড়াশোনার সাথে সাথেই তাদের কাজের জায়গাটা হয়, চাকরির জায়গাটা হয়। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন এই যে একটা উন্মুক্ত একটা জায়গা, যে কেউ চাইলে যে কোনো জায়গায় যে কোনো সময় ঢুকে যাচ্ছে, এবং এখানে অবাধে গাড়ি চলাচল করছে, যেটা কোনো নিয়ন্ত্রণ নাই, নিরাপত্তাহীনতা। এবং বিশ্ববিদ্যালয়ে প্রায় অর্ধেক
নারী শিক্ষার্থী, তাদেরও সেরকম নিরাপত্তার বিষয়টা কিন্তু নাই। সেই জায়গা থেকে আমরা অবশ্যই বিশ্ববিদ্যালয়টাকে একটা নিয়ন্ত্রিত জায়গা করতে চাই, যে ক্ষেত্রে শিক্ষার্থীদের নিরাপত্তা, চলাচল সকল কিছু নিয়ন্ত্রিত থাকবে, যে কেউ চাইলে যে কোনো জায়গায় ঢুকতে পারবে না। এবং এই বিশ্ববিদ্যালয়ের যে অভ্যন্তরীণ যে ট্রান্সপোর্টেশন ব্যবস্থা, বিশেষ করে দেখবেন যে এই কুয়েত মিত্র হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, সুফিয়া কামাল হল, এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রিমিসের বাইরে। তো তাদের জন্য যেন আপনার হচ্ছে ভেহিকেলের ব্যবস্থা করা, যেটা আমরা অলরেডি গ্রিন ফিউচার ফাউন্ডেশনের শুভেচ্ছা দূত আমি অলরেডি 5টা ভেহিকেল আছে, আরও 40টা ভেহিকেল নামানোর জন্য আমরা কাজ করতেছি। তো এটা হলে আমাদের এই ছাত্রী ভাই বোনদের যাতায়াতটা অনেক সুশৃঙ্খল সুবিধা হয়ে যাবে। এবং এখানে রিক্সা প্রজেক্টের ব্যবস্থা করা হচ্ছে, যে প্রজেক্টের ভিতর দিয়ে বিশ্ববিদ্যালয়ে একটা বিশেষ পোশাক, বিশেষ নির্দিষ্ট ভাড়া এবং অধম পাই তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ এখানে যারা থাকেন তাদেরকে বহন করবেন। আশা করি অনেকটা শৃঙ্খলা চলে আসবে। এবং আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হলে দেখি যে মেডিকেলে যায়, মেডিকেলে গেলে সেই নাপা সেন্টার সবাইকে একই ওষুধ দেয়, এখানে উন্নত চিকিৎসা বা সেবার ব্যবস্থা নেই। অবশ্যই এই 56 বছর পরে, স্বাধীনতার পরে এরকম একটা বিশ্ববিদ্যালয় তার ছাত্রদেরকে এরকম একটা নাপা সেন্টারের মতো একটা মানে চিকিৎসা সেবার ব্যবস্থা থাকবে, এটা তো কোনোভাবে হতে পারে না। আমরা সেই ব্যবস্থার উন্নতির জন্য কাজ করব। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি হাজার হাজার কোটি টাকার বাজেট এবং মাস্টার প্ল্যান প্রকাশ করা হয়েছে, সেখানে আমরা কিন্তু সেই উন্নত প্রযুক্তি সম্পন্ন পর্যাপ্ত লাইব্রেরির আমরা কোনো প্রজেক্ট দেখিনি। অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের গবেষণা কেন্দ্র দরকার, যে গবেষণা কেন্দ্রগুলো আছে এগুলোকে সংস্কার করা, এগুলোকে বিশ্বমান উন্নীত করা এবং উন্নত প্রযুক্তি সম্পন্ন পর্যাপ্ত লাইব্রেরির ব্যবস্থা আমরা বিশ্ববিদ্যালয়ে করতে হবে। বিশ্ববিদ্যালয়ে দেখেন যে আবাসিক ভবনগুলো আছে, বিভিন্ন ভবন, একাডেমিক ভবনগুলো আছে, এবং বিশ্ববিদ্যালয়ের যে পুকুর এবং বিভিন্ন সৌন্দর্য বর্ধনের যে জায়গাগুলো আছে, এগুলো টেম্পার টেস্ট করতে হবে। যে কোনো সময় একটা ভাঙা একজনের মাথার উপর পড়ে যাচ্ছে, এগুলো টেম্পার টেস্ট করা এবং যেখানে ঝুঁকিপূর্ণ আছে সেগুলোকে সংস্কার করা, এই কাজগুলো আমার মনে হয় অত্যন্ত গুরুত্ব দিয়ে আসলে করা উচিত। এবং বিশ্ববিদ্যালয়ের যে কাজটা করতে চাই আমরা একটা ভিশন নিয়ে, সেটা হচ্ছে ফুল ফ্রি স্কলারশিপ ফর এভরি স্টুডেন্ট। দেখেন অনেক স্ট্রাগল করে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে বই কিনবে টাকা নাই, সেমিস্টার ফি দেবে টাকা নাই, খাবে পরবর্তী বেলায় কি খাবে টাকা নাই, এই যে একটা তার দুশ্চিন্তা করতে হয়। অথচ বিশ্ববিদ্যালয় এই বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে বিদেশে, বিভিন্ন উন্নয়ন প্রজেক্ট, বিভিন্ন মিল কারখানার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, সেখান থেকেও মারিং কাটিং হয়। কিন্তু যে মানব সম্পদ উন্নয়ন, জাতি গঠনের জন্য এই বিশ্ববিদ্যালয়ে যদি বরাদ্দ বাড়িয়ে দেওয়া হয়, বিশ্ববিদ্যালয়ে যদি ফুল ফ্রি স্কলারশিপ দেওয়া হয় যেরকম বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়গুলোতে দেওয়া হয়, এটা কি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো অংশে কম ভূমিকা পালন করবে? আমি মনে করি যে অবশ্যই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা অনেক বড় ভূমিকা পালন করবে। সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য ফুল ফ্রি স্কলারশিপ, এবং এটার প্রথম ধাপটা যেভাবে শুরু হবে, প্রত্যেকটা শিক্ষার্থীর ইন্টার্নশিপ এবং পার্ট টাইম জব চাকরির পরপরই আমরা এই কাজ দিয়ে আমরা আসলে এটা শুরু করতে চাই। অনেকে আশঙ্কা করছে রাজনীতি নিয়ে যে নির্বাচন হবে কিনা সংশয় রয়েছে, এই বিষয়ে আপনার নির্বাচন তো অবশ্যই ইনশাল্লাহ হবে, এটা খুবই বাস্তবসম্মত একটা বিষয় যে যারা ক্ষমতায় থাকে বা ক্ষমতায় আসবে বলে মনে করে, তাদের জনপ্রিয়তা না থাকলে তারা কখনোই ছাত্র সংসদ নির্বাচন দিতে আগ্রহী হয় না, যেটা আপনারা নিকট অতীতেও দেখেছেন। ঠিক এখনও দেখবেন যে নির্বাচনের তফসিল দিয়ে দিল, হঠাৎ করেই ছাত্রদল তাদের হল কমিটি প্রকাশ করবে। কেন? এটা সুস্পষ্ট যে তারা ডাকসু নির্বাচনকে বালচাল করার জন্য এটা করেছে। এতদিন পর্যন্ত প্রত্যেকটা ছাত্র সংগঠনে কিন্তু হলগুলোতে কাজ করেছে, মেয়েদের হলগুলোতেও কাজ করেছে। ছাত্র দলও মেয়েদের হলগুলোতে চিকিৎসা সেবা দেওয়া, কুরবানির মাংস খাওয়ানো, পানির ফিল্টার দেওয়া, এগুলো করেছে। আমরা বেন্ডিং মেশিন দিয়েছি, ছাত্র শিবির পানির ফিল্টার দিয়েছে, অনেকেই কাজ করেছে। তাহলে হঠাৎ করে এখন কমিটি কেন দিতে হবে? যেটা তো একটা সোশ্যাল কন্ট্রাক্ট ছিল আমাদের অভ্যুত্থানের সময়, যে কমিটি দিয়ে এইভাবে করে কাজ করবে না। তাহলে কেন সোশ্যাল কন্ট্রাক্টে ব্রেক করতে হবে? গতকালকে মিটিংয়ে ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন উনি বলেছেন যে এই সময়ে কমিটি দিলে এরকম পরিস্থিতি হবে, এটা আমরা জানতাম। তো উনি জেনে শুনে কেন তারা এই কাজটা করেছে, মানে বুঝতেছেন না জেনে শুনে কেন এই কাজটা করেছে। এই কাজটা করেছে এবং একদিক থেকে তারা কমিটি দিচ্ছে, আরেক দিক থেকে আরেকটি ছাত্র সংগঠন তাদের নেতারা বলতেছে যে এটা বিরোধিতা করতেছে। ভালো, কিন্তু আবার আমরা দেখতেছি যে মিছিলের ভিতরে তারা কি করতেছে, এই যে ছিঁড়ে ফেলা, ভাঙচুর করা, ভেন্ডিং মেশিনে জুতা দেখানো, উস্কানি দেওয়া, এগুলো নেতৃত্ব দিচ্ছে। মানে
এটা ভেরি ক্লিয়ার যে তারা শিক্ষার্থীদেরকে উত্তেজিত করে উস্কানি দিয়ে একটা সংঘাত সহিংসতা তৈরি করা।